মাত্র ৬৭ টাকা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তিনি। সেই ব্যক্তি এখন ৮,৫০০ কোটি টাকার বিশাল এক কোম্পানির মালিক, যে গ্রুপের অধীনে আছে ৩২টি কারখানা। গল্পটি বাংলাদেশের একজন শিল্পপতি মোহাম্মদ নুরুল ইসলামের। আজ আপনাদের সেই শিল্পপতির গল্প শোনাবো, যিনি একেবারে শূন্য থেকে দেশের শীর্ষস্থানীয় একজন ধনী ব্যক্তি হয়েছেন। কিভাবে তিনি এই অসাধ্য সাধন করলেন। চট্টগ্রামের একটি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান মোহাম্মদ নুরুল ইসলাম, যে সংসারে দুবেলা ভাত জোটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এই অভাব নুরুল ইসলামকে বাড়ি ছাড়তে বাধ্য করে। জীবিকার সন্ধানে ১৯৬৭ সালে ছুটে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানী ঢাকায়। চাকরি নেন দোকানে দোকানে কাপড় সাপ্লাই দেয়ার। এ সময় নুরুল ইসলাম থাকতেন রাজধানীর খিলগাঁওয়ের একটি মেসে। মাসিক ভাড়া ১৫ টাকা। সারাদিন বিক্রির পর গভীর রাতে ফিরতেন মেসে। কয়েক ঘন্টা ঘুমিয়ে সকাল থেকে আবারও পণ্য নিয়ে ছুটতেন দোকানে দোকানে। কমিশনে পণ্য বিক্রি করে সেই সময়ে তার মাসিক আয় হতো ৫ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। সেই নুরুল ইসলাম সময়ের ব্যবধানে হয়ে উঠলেন সফল উদ্যোক্তা। দেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান নোমান গ্রুপের প্রতিষ্ঠাতা তিনি। মেসের জীবন থেকে এখন তিনি রাজধানীর অভিজাত এলাকা গুলশানের বাসিন্দা। নুরুল ইসলাম নিজ মুখেই তার অতীত জীবনের গল্প শোনালেন। তিনি জানান ১৯৬৭ সালে ঢাকায় এসে তৈয়ব আশরাফ টেক্সটাইল মিলস নামে একটি প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী হিসেবে কাজ শুরু করেন। এই গ্রুপের অধীনে আবার একাধিক প্রতিষ্ঠান ছিল। এসব প্রতিষ্ঠানে উৎপাদিত ক্যারোলিন গেঞ্জি, মশারি, ওড়না এবং পলিয়েস্টার কাপড় বিক্রি করতেন নুরুল ইসলাম। কমিশন আয় থেকে একটু একটু করে মূলধন বাড়াতে থাকেন। এর মধ্যে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ফিরে যান চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ গ্রামে। ওই বছর বিয়েও করেন। যুদ্ধ শেষে আবার ফিরে আসেন কর্মস্থলে। নতুন করে শুরু করেন সবকিছু। এর মধ্যে ব্যাংক ঋণের কারণে তৈয়ব আশরাফ টেক্সটাইলের অবস্থা ক্রমশই দুর্বল হতে থাকে। তখন এসব প্রতিষ্ঠান ভাড়ায় নেন নুরুল ইসলাম। শুরুতে মশারি ও গেঞ্জির কাপড় তৈরি করতেন। ১৯৭৬ সালে পাওনা ঋণ আদায়ে এসব কারখানায় একে একে নিলামে তোলে ব্যাংক। নিলামে অংশ নিয়ে যন্ত্রপাতি সহ কারখানাগুলো কিনে নেন নুরুল ইসলাম। এজন্য বিনিয়োগ করেন ৮ লাখ টাকা। সেখানে তখন ২২ জন শ্রমিক কর্মরত ছিলেন। এরপর একে একে কেনেন মরিয়ম টেক্সটাইল ও নাজনীন ফেব্রিক্সের যন্ত্রপাতি। এ তিন প্রতিষ্ঠানের মোট ১২টি যন্ত্রপাতি দিয়ে শুরু হয় উদ্যোক্তা নুরুল ইসলামের যাত্রা। মাত্র ২২ জন শ্রমিক নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে তার গড়া নোমান গ্রুপের কর্মীর সংখ্যা ৬৫,০০০-এরও বেশি। শুরুটা হয়েছিল আর্টেক্স ফেব্রিক্স, মরিয়ম টেক্সটাইল দিয়ে। ওই নামেই প্রতিষ্ঠানগুলো এখনো টিকে আছে নোমান গ্রুপের অধীনে। ১৯৮৭ সালে বড় ছেলে এস.এম. রফিকুল ইসলাম নোমানের নামে প্রতিষ্ঠা করেন নোমান গ্রুপ। বর্তমানে এই গ্রুপের অধীনে রয়েছে ৩২টি কারখানা ভিন্ন ভিন্ন। এগুলোর মধ্যে স্ত্রী, কন্যা, পুত্র, নাতি নাতনিদের নামে রয়েছে একাধিক প্রতিষ্ঠান। নুরুল ইসলাম জানান ১৯৭৬ সালে বড় ছেলে রফিকুল ইসলামের জন্ম। ওই বছরই উদ্যোক্তা হিসেবে তার পথ চলা শুরু। এজন্য বড় ছেলের নামেই পরবর্তীতে চালু করেন নোমান গ্রুপ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে ১৯৯০ সাল পর্যন্ত প্রতিষ্ঠান গড়তে ব্যাংকমুখী হননি তিনি। পণ্য উৎপাদনের কাঁচামাল কেনা থেকে শুরু করে নকশা, রঙের ব্যবহার, বিক্রি সবকিছুই শুরুতে নিজেই করতেন। এখনো বৃদ্ধ বয়সে নকশা, কাঁচামাল কেনা, উৎপাদনের প্রতিটি ধাপের কাজের সঙ্গে নিজেকে নিবিড়ভাবে সম্পৃক্ত রেখেছেন। নুরুল ইসলাম বলেন, এখনো দিনরাত মিলিয়ে ১৮ থেকে ২০ ঘন্টা কাজের সঙ্গে যুক্ত থাকেন তিনি। ১৯৭৬ সাল থেকে ব্যবসা শুরু হলেও নোমান গ্রুপের যাত্রা ১৯৮৭ সালে। প্রতিষ্ঠার ১৩ বছর পর ২০০০ সালে এসে আন্তর্জাতিক বাজারে নোমান গ্রুপের রপ্তানি শুরু হয়। এজন্য প্রতিষ্ঠা করেন জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স নামে রপ্তানিমুখী হোম টেক্সটাইল প্রতিষ্ঠান। ২০০০ সালে রপ্তানি শুরুর পর থেকে এ পর্যন্ত নোমান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান সেরা রপ্তানিকারক হিসেবে ৪৬টি জাতীয় পদক পেয়েছে। এই দীর্ঘ পথ চলায় পুরোটাই যে সুখকর ছিল এমনটা নয়, ছিল নানা বিড়ম্বনার অভিজ্ঞতা। ২০০৯ সালে টেরিটাওয়েল, ডেনিম, উইভিং সহ ৭টি কারখানা গড়ে তোলে নোমান গ্রুপ। ব্যাংক ঋণ ও নিজের অর্থে গাজীপুরে এসব কারখানা গড়ে তোলা হয়। কিন্তু গ্যাস সাপ্লাই না থাকায় ৭ বছর উৎপাদন শুরু করা যায়নি। শিল্পের চাকা না ঘুরলেও ব্যাংক ঋণের সুদের চাকা ঠিকই সচল ছিল। ফলে ৭ বছরে বসে বসে ২০০০ কোটি টাকার ব্যাংক সুদ গুনতে হয়েছে। যন্ত্রপাতিও কিছু কিছু পুরনো হয়ে যায়। তখন অনেকে বলেছিলেন কারখানাগুলো বিক্রি করে দিতে, কিন্তু সংকটে দমে যাওয়ার পাত্র নন নুরুল ইসলাম। কারণ তিনি জানতেন ব্যবসায় ভালো সময় খারাপ সময় থাকবেই, ধৈর্য নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। নোমান গ্রুপ তাই করেছে। সেই ধৈর্যের সুফল মিলেছে ২০১৫ সালে এসে। ৭ বছর পর মিলেছে গ্যাস সংযোগ, তাতে চালু হয় কারখানাগুলো। এছাড়া ২০১১ সালে বিশ্ববাজারে হঠাৎ তুলার দামে অস্থিরতা দেখা দেওয়ায় সে বছর ৮০০ কোটি টাকার বেশি লোকসান হয় নোমান গ্রুপের।
কিন্তু কোম্পানিটি ব্যাংক ঋণের চেয়ে নিজেদের অর্থে বিনিয়োগের নীতিকে বেশি গুরুত্ব দেয়। এ কারণে বড় ধরনের লোকসানের পরও ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে বলে মনে করেন গ্রুপটির কর্ণধাররা। নুরুল ইসলাম বলেন, জীবনের বড় অংশই আমি কাটিয়েছি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসার সঙ্গে। কিভাবে তুলা থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়, কতটুকু তুলায় কত সুতা আর কত সুতায় কতটুকু কাপড় হয়, সব খুঁটিনাটি আমি জানি। এমনকি কোন মেশিনে কেমন উৎপাদন, খরচ কত কম হয় তাও আমার জানা রয়েছে। তাই এই খাতের ব্যবসায় সবচেয়ে বেশি মনোযোগী হয়েছে। যে ব্যবসা আমি বুঝি না বা কম বুঝি, সেই ব্যবসা করার পক্ষপাতী আমি নই। সন্তানদেরও বলেছি, যে ব্যবসা বুঝবে না সেই ব্যবসায় না জড়াতে, কারণ তাতে ক্ষতির আশঙ্কা থাকে। নুরুল ইসলামের ছেলে মেয়ে 5 জন। তাদের মধ্যে সবার বড় একমাত্র মেয়ে নূর ই ইয়াসমিন ফাতেমা। তিনি বর্তমানে নোমান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক। এরপরে 4 ছেলে। ছেলেদের মধ্যে সবার বড় নোমান গ্রুপের বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক SM রফিকুল ইসলাম। দ্বিতীয় ছেলে আব্দুল্লাহ জাবের। তৃতীয় ছেলে আব্দুল্লাহ মোহাম্মদ জোবায়ের। সবার ছোট আব্দুল্লাহ মোহাম্মদ তালহা। বড় ছেলে বাদে অন্যরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। গল্পে গল্পে নুরুল ইসলাম জানান, 2018 সালে গ্রুপের বার্ষিক বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে $100 কোটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 8,500 কোটি টাকা। রপ্তানির পাশাপাশি প্রতিষ্ঠানটি স্থানীয় বাজারেও পণ্য বিক্রি করে থাকে। মূলত স্থানীয় বাজারে পণ্য বিক্রি দিয়েই যাত্রা শুরু হয়েছিল তাদের। তাই কোম্পানি বড় হওয়ার সঙ্গে সঙ্গে রপ্তানির বাজার বিস্তৃত হলেও স্থানীয় বাজার থেকে এখনো নিজেদের গুটিয়ে নেননি এই উদ্যোক্তা। এমনকি ভুলে যাননি নিজের কষ্টের সেই দিনগুলোর কথাও, যা আজও নুরুল ইসলামকে অনুপ্রেরণা যোগায়। প্রবাস টাইম ডেস্ক রিপোর্ট। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashtime.net, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।